ছাড়ান, জিন ভূত ছাড়ান। ওনার ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা যে উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি। এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক। এসে বলেন যে আমি আপনার কাছে আসেন, অমুক আছেন কিনা বাসায়, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চান, জি। আপনি কি ব্যস্ত বা এসে? উনি বলেন যে না আমি আছি, কি ব্যাপার? বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। উনি বলেন যে দেখেন আমি চিকিৎসা করি, মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের উপকার করি। মানুষের হয় মানে মানুষ অনেক প্রয়োজন হয়, আমার আলাদা প্রফেশন আছে, আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না, রিলিজিয়ন, বাট তারপর আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই। আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা যে অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন। আচ্ছা। তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? মানে আমার ছেলের সমস্যাটা একটু অন্যরকম। সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায়, এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট সব আচরণ ভর করে। সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। তো উনি বলতেছেন যে কি করেন আপনার ছেলে? আপনার ছেলে তো সাধারণ কোনো মানসিক সমস্যা হতে পারে। বলতেছে না, মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতো না। জিনিসটা আমাদের কাছে মনে হয় যে এবং আমাকে বলেছে মানে ওনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওঝা টাইপের, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করে? বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে ঘুমাতে থাকবে, এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে হয় আমাদের। ঘুমাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে মানে উধাও হয়ে যায়, এরকম একটা জিনিস। আচ্ছা। তো যাই হোক, উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় একসময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। তো যেটা হয় উনি বলে যে কি ব্যাপারে, বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কালক্ষণ, মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন আমার সাথে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে, তো উনি যায়। যে তাকে রাতের বেলা একটা বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে সেখানে, তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে ঢাকা বিষয়টা। তো উনি যেখানে যায়, যে দেখে যে একটা বাসাটার আপনার মানে সেটাকে বলা হয় সেমি পাকা, মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে ওনাকে বসতে দেয়, প্রচন্ড ধূপের গন্ধ তার ভেতরে, ধূপ জ্বলতেছে। এরকম সময় 2-4 জন মানুষ বসা, হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড়, এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে, এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো, সেটা নিয়ে সে বসে আছে, ধূপ জ্বলছে হালকা, ছোট যে পৃথিবীর মতো জ্বলতেছে রুমের ভেতরে। তো তাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পর তখন বলে যে কি হয়েছে, বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে, এবং আমি আত্মাগুলাকে আনবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়, সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা দুষ্ট আত্মা অন্য ঘাড়েও ভর করতে পারে, এরকম কিছু। তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়। তো যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনীটা শেয়ার করেছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন অন্য প্রসিজারে, যিনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। তো একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিডিং গুলো আছে সেগুলো নিভু 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 হয়ে যায়, এবং হঠাৎ করে দেখে ঘরে কোনো একটা সাইড যেখানে বাতাস ঢোকার মতো কোনো অবস্থা নেই আসলে, সেখানে মানে রুম গুলো একটার পর একটা রুম এরকম আর কি। হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিডিং ছিল সব নিভে যায়, ওখানে নিভে যায়, এবং ঘরের মধ্যে কেমন শিশির 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 মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কথা বলছে টেনে টেনে। বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা এরকম করা সম্ভব না। এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল।
তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে আছেন যে সামথিং ইভেল ইজ হিয়ার, এবং সেটা কোনো একটা এন্টিটি। যাই হোক, উনি তখন ভাঙছেন না ব্যাপারটা। তো উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, মনে হচ্ছে কেউ ফস করে নিঃশ্বাস ফেলতেছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাক বিতণ্ডা যে চলে যা এসে যাওয়া হলো না। এক সময় অনুষ্ঠানটা হয়ে গেল, ওনাকে সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বলে যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস। ওই অন্য ভদ্রমহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোনো একটা এন্টিটির কাজ, কোনো একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে ই করছে। আমি আত্মা বলবো না, বাট অশুভ শক্তি। তো যাই হোক, কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না। আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখব। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না। তো ওই ভদ্রলোকই একবার যায় আমাদের বাসা, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখব। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার, থেকে এবং ছেলের সাথে কথা বলে। তো উনি একদিন রাতে একা যায়, ওই ছেলের পাশের রুমটায় ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাবো আপনার ছেলের সাথে। তো দেখা করার জন্য যায়, তো দেখে যে ছেলেটা বসে আছে বসে আছে। তো ওনাকে বলে যে, উনি যখন যায়, যাওয়ার পর বলে যে একদম ডিরেক্টলি নাম ধরে জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না, কি করতে আসছি, দ্যাটস দ্য থিং, সেটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ বাট তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে সে ব্যাপার। আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের কোনোই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরেই বুঝতে পারবে, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হান্তা। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদ্ঘুটে আচরণ করে এসে। তো উনি যেটা করে, উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশ হয়ে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে ঝেড়ে আসে, এরকম আরো দিয়ে একদিন ছাড়ার পরে ছেলেটা একটু একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এটার মধ্যে আসল ভাই তাদের মধ্যে এই ধরনের সেগুলো খুব বোরিং প্রসিজার বলা। তো যেটা হয়, হ্যাঁ, কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়। আচ্ছা। এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, হাউ ডিড ইউ বিকাম লাইক দিস। তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিল তুমি, এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকেই তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ, আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম, বাট আমার এখন মনে আছে। এটা হচ্ছে ঘটনা, কিন্তু এখান থেকে শুরু আসলে। ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সেই ছেলেটা উনি বলতে চান, জি, এটা তার মতো করে আপনি বলছেন। আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ তখন, মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম, এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি, কাকা বাড়ি, তাদের যে কাকা হয় নাকি জ্যাঠা বলে তারা, বলে তাদের সাথে দেখা করা ফ্যামিলিতে। তো আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে আসতেছি। তো হঠাৎ করে একটা কিসের কাছে দেখি, একটা মানে এরকম রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তার একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে, তুই এই গধূলির সময়, সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি ব্যাপার? সে বললো যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসবি। না, আমি আসবো এটা তুই কেমনে জানবি, তো তোর জানার কথা না, আমি আসতেছি, তুই কেমন? যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয়, এবং হাঁটতে হাঁটতে বেশ অন্ধকার হয়ে যায়, একসময় মানে অন্ধকার নেমে আসে। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূর। ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি স্বপন এসে বসে আছে, কেমন ব্যাপার। এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে, এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই যাওয়ার সময় একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে, যে জমিদারের
ছেলে জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি। এবং ওই মেয়েটা মরার পরেই জমিদার আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো ওই বাড়ির পাশে আসতেছে, এবং ওইটা এখন পুরাই মানে পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওইটা এমনি পড়ে গেছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানের মাঝখানে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে এসে বলতেছে ও একটু দাঁড়া, ওখানে দাঁড়াই, দেখ আকাশের চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো বলতেন না আমি বিড়ি খাবো না। আচ্ছা। হ্যাঁ, তো তারা এসে গল্প করতেছে টুকিটাকি কথা। তখন বলে যে তুই জানিস যে এখানে যেরকম মানুষ মারা গেছে, হ্যাঁ, তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে। ও বলে কিসের আত্মা? এই আত্মা ফাত্মা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলো কিছুই নেই, আজই আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না তুই এখানে তো কেউ ভয় পাবি এখানে থাকিস। তর্ক বিতর্ক এসে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাইতে পারি, আমার কোনো ভয় নেই, মানে যে নাকি কিসের থেকে আসছে বলছি। তো বলে তুই রাত কাটাতে পারলে তুই এখানে 2 ঘন্টা একা থেকে দেখা, আমি ওখানে আসছি। তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুজনে, লাগার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি, উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসে। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়। উপরে উঠে সেই এই করিডোর ধরে ওই রুমেই যায়। রুমে গিয়ে দেখে যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ভেড়ানো। তো ওইটা সরায় ও রুমে ঢুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভেতরে, বিছানার মধ্যে কিছু নাই। এসে তো বসে থাকে বিছানার মধ্যে, বসে বসে চিন্তা করতেছে যে আমি কিসের থেকে মানে আসলাম, কি ব্যাপার, এসে দেখা ওর সাথেও দেখা হলো স্বপ্নের সাথে, এলে দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরকম করে বাতাস দিচ্ছে, কানের কাছে তাকায় দেখে কেউ নেই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, ফিস করে, মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে যে বাসাটায় কেউ নেই, এবং পুরো বাসাটা মনে খা 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 করতেছে পুরো জায়গাটা, এবং এই কানে গেছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে 2 ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, 2 ঘন্টা না থাকলে নিজেও ভীত প্রমাণিত হবে। তো সে ওখান থেকে মানে রুম থেকে আসতে করে হেঁটে বেরোয় দেখে কেউ নেই। আবার যে বসে, তো যখন বসে আসে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ। এটা তো সে ভয় পেয়ে যায়, তাকায় দেখে কেউ নাই, এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে করতেছে এরকম একটা শব্দ, মানে নিচে, এবং নারী কণ্ঠে। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যে ওই যেখানেটা দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল, মানে একটা কি বলে চৌবাচ্চা টাইপের, ওইখানে যে দেখে যে কিছু ছায়া মূর্তি দাঁড়ায় আসে, স্লট মানে ক্লিয়ার, মানুষের মতো না, ছায়া মূর্তি দাঁড়ায় আসে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না 2-3 জন ছায়া মূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় আসলে, ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাতছায় পাছায় নামে পড়তে সে দৌড় দেয়, মানে পড়েও যায় আবার দৌড়ায়, এরকম করতে সে দৌড়ায় যায় দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিকই ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড় দিয়ে আস্তে দেখে যে পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে। তো বসে আছে পর দৌড় দিয়ে যায়, যে বলে যে এই ওট ধরে বলতেছে কেন, কি হচ্ছে, তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে, হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমারও চুবাই মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে ওঠে, এবং ও নাকি দেখে আমার নিজের গুজবাম্প হচ্ছে। তো ও যখন এই বন্ধুটাই কথা বলতে পারছি, এখনো মনে হয় আপনার আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই গুজবাম্প হচ্ছে। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা, তার শরীর তো পানি পড়তেছে, সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আসে, কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আসে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নেই, ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো
ওই যে যিনি ওর চিকিৎসা করতেছিলেন তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা, ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল, এটা ছিল মানে ওনার বিশ্বাসে, ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন। কারিন হচ্ছে একজন আপনি মানুষ, বহুদিন আগে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু অনেক বলেছিলেন কিছু বলি একবার। যে প্রত্যেকটা মানুষের সাথেই তাদের কারিন থাকে। আমাদের ধর্মেও বলা আছে জি। যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনের সাইন থাকে, এবং সেটা মানুষকে যত মানে তার বিপুর যে বাজে দিক কাজগুলো সেটাতে সাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং আচ্ছা। অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে কারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটাই ওখানে ঘোরাফেরা করছে, এবং সেটাতে মানুষ অনেক সময় মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে হয় ঘুরতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে, ওই হুজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে 2টা কারিন ভর করেছিল ওইখানে ওর উপরে, এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করতো, এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু মানে আমল এবং এই বলে যেটা করলে সে মোটামুটি এটার থেকে দূরে থাকতে পারবে। তো বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপচাই থাকবেই, কিছুটা থেকেই যাবে যেহেতু, কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবেন না। এবং বাবু এটা কি মানে মানে ক্ষতিকারক বলতেন তো আপনি? অবশ্যই অবশ্যই ক্ষতিকারক। কারণ মানুষের এটা অনেকের যারা এই আশ্রমের মধ্যে পড়ে যায়, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই আমি শুনেছি যে কারো কারিন আছে। এরকম কি কখনো হয় যে কারিন উপকার করে? উপকারকারী কারিন তো খুব, যদি কোনো নেককার মানুষ হয় তার হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে এবং হি ইজ ইনটু দ্য ভেরি গুড থিং, এবং তিনি চলে যাবার পরেও তার কারিন তার হয়তো ভালো কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়, রাইট, কোনো খারাপ জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আমরা আবারও আপনার কাছে আসবো। আর আমাদের এখানে আপনাদের বাবু ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই আপনাদের এই যে গত 1 বছরের ঘটনা নিয়ে এবং বিভিন্ন জন আপনাদের প্রশংসা করছে এবং আলাদাভাবে প্রশংসা করছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু। তাদের উদ্দেশ্যে আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। অনেক সুন্দর করে লিখেছেন, এত সুন্দর সুন্দর করে মেল লিখেছেন। এই গল্পটা ভালো লেগেছিল, আপনার বাবু ভাইয়ের ওই ঘটনা ভালো লেগেছে, আলিফের ওই ঘটনা ভালো লেগেছে, দুজন এত বেশি প্রশংসা আমরা পেয়েছি, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের ভালোবাসাটা একটা সবচেয়ে বড় উপহার আমাদের জন্য, আর অ্যাকচুয়ালি তাদের ভালোবাসা ধন্যবাদ দেওয়াটাই ছোট করা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে যে ভালোবাসায় যে কথা বলতে বলতেই দেখলাম যে কুয়েতে আশরাফুল তিনি কেক কাটছেন ভূত এফএমের জন্য, কুয়েতে বসে কেক কাটছেন। এবং তিনি আমার সাথে এখন এই মুহূর্তে কথা বলতে চান, তো আমরা একটু কানেক্ট করে ফেলি আমরা আশরাফুলকে। এটা কি সম্ভব মাসুম ভাই এখন? হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে আমরা ইয়ে করি। এবং আমি গতদিনই বলেছিলাম যে অনেকেই ভূত এফএমের বিভিন্ন যে সমস্ত ফ্যান ক্লাব এবং হরর ক্লাব যেগুলো রয়েছে, হরর ফ্যান ক্লাব যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় আমি দেখছি যে মানে অনেকেই আজকের এই দিনটিকে পালন করছেন। এবং গতদিন আমরা বলেছিলাম যে যদি আপনারা এইভাবে পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের সেই কেক কাটার ছবি আপলোড করবেন। অলরেডি আশরাফুল সেই কাজটি করেছেন এবং তিনি কুয়েতে বসে ভূত এফএমের বার্থডে উপলক্ষে কেক কাটছেন। তার সাথে কথা না বলা তো চাই কিভাবে। সো আমরা একটু কথা বলতে চাই আশরাফুলের সাথে। আচ্ছা, কুয়েত না, কাতার, রাইট? কাতার থেকে। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ জি ভাই, ভালো আছে। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কাতারের কোথায় থাকেন? আমি কুয়েতে থাকেন? আচ্ছা, ভাই। কুয়েতের আব্বাসিয়া থাকেন। ওকে, আপনি এই মুহূর্তে দেখলাম যে একটা কেক আমাদের জন্য নিয়ে এসেছেন। এই কেকটা কি আপনি একা নিয়ে এসেছেন না আপনার বন্ধু বান্ধব আরো সবাই আছেন ওখানে? এখানে ভাই আমি একটা দোকানের কাজ করি, তো ওখানে আমার মালিক আছে, মালিকের ভয় আর কি সবাই মিলে কাটতে পারে না। জি, তো অল্প কিছু ফ্রেন্ড নিয়ে কাটতে ভাই। মালিকের ভয় আপনি কাটতে পারেন। আপনার ফ্রেন্ডের নাম বলেন প্লিজ। রাজু। জি, সেলিম। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়েলকাম সালাম ভাইয়া।
তো ভাই আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। কুয়েতে বসে আপনারা ভালো আছেন? জি জি ভালো আছি, এবং এই যে কুয়েতে বসে এখন আপনারা আমি কুয়েতের আব্বাসিয়া শহর ভাই। জি 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 আমি বুঝতে পেরেছি, এবং আপনারা যে এখনো পর্যন্ত কেক কাটছেন এবং আমাদের সাথে এভাবে যে আনন্দে মানে আমাদের সাথে অংশ নিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি এখানে আমার বন্ধু বান্ধব আছে অনেক। জি জি আপনি নাম বলতে পারেন চাইলে। আমার নাম আশরাফুল, রাজু, সেলিম, রাসেল, জি আকাশ। জি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া, এবং এটাই আসলে ভালোবাসা, এবং এটাই মানে আমরা উনি বলছিলেন যে ওনার দোকানের মালিক রাগ করতে পারেন, তার একটা দোকানে কাজ করেন, এবং সেই জন্য তারা লুকিয়ে এই কেকটা কাটছেন এবং সেই কেকের ছবি আপলোড করেছেন, এবং তার সাথে আমরা কথা বললাম, এবং আপনারা হয়তো আরো অনেকেই অনেক জায়গায় অনেক কিছু করছেন, আমরা সেই সমস্ত বিষয়ে জানবো। আমরা বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা শুনবো, ডক্টর আলিফের কাছে আরো ঘটনা শুনবো, আমাদের এখানে আফমান ভাই আছেন, আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন সাহেব আছেন, তাদের কাছেও আমরা শুনবো। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো ডক্টর আলিফের কাছে, এবং তারপর আবার বাবু ভাইয়ের কাছে। তার মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Fruity. I'm Farhan. Good FM. The night comes alive with Graminphone. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় বিরতির পয়েন্ট ওয়েফ। আমার সাথে হচ্ছে মাসুম, এবং এতক্ষণ পর্যন্ত মাসুমকেও আমরা একটু আগে আমরা লাইভে ছিলাম, এবং আমাদের রেডিও ফুর্তি পরিবার যারা সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে ছিলেন। এবং সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.russell এই পেজে, অথবা www.facebook.com/radio.furti এইখানে, এবং এখানে গেলে আপনি দেখতে পারবেন আমাদের আজকের এই লাইভ ভিডিওটা। আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না যে এই পেজটা অরিজিনাল কিনা, এই পেজটা ঠিক কিনা। এবং আমাদেরকে যদি আপনি ইমেল পাঠাতে চান তাহলে আপনি চলে যান সরাসরি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা একটা বড় ঘটনা যাচ্ছি ডক্টর আরিফের কাছে, এবং ডক্টর আরিফ, থ্যাংক ইউ সো মাচ আজকে এরকম একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা আলিফের কাছে আগে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম মিস্টার আফজল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটুকু ভালোবাসবার জন্য। আসলে আমি তো এসেছি সেই 2010 ডিসেম্বর থেকে, অনেক দিন, একটা লম্বা পথ, প্রায় 7 বছরের কাছাকাছি। রাসেল ভাই আসলে সত্যি কথা, অনেকদিন হয়তো জন্মদিন পালন করি, কতগুলো জন্মদিনই আমার গেছে, কখনো এরকম ভাবে জন্মদিন পালন হয় নাই। ফ্যামিলি সবসময় জন্মদিন পালন করতো, আজকে ভূত এফএম করলো, তো ওয়ান কাইন্ড অফ ভূত এফএম আজকে ফ্যামিলির মতো কাজ করে। ভূত এফএম সবসময় আপনার ফ্যামিলি ছিল, এবং এখনো আছে রাসেল ভাই সবসময়। শুরু থেকে আমি কেন জানি ভূত এফএমের প্রতি এতটা অ্যাটাচমেন্ট চলে আসছে, আপনাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট চলে এসছে, এবং সেই শুরু থেকে আমরা একসাথে, তাই না? একদম হয়ে গেছে রাসেল ভাই। মানে আজকে দিন পর্যন্ত রাসেল ভাই কেন জানি নিজেকে আজকে বিকাল থেকে খুব ইমোশনাল লাগছে যে এতদিন পর্যন্ত এই রেডিও সাথে এই রুমটাতে বসে ঘটনা বলছি, আপনাদের সবার জন্য ঘটনা বলছি। সবাই আপনারা ঘটনাগুলো মনে রাখেন, ডেট মনে রাখেন, ঘটনা কোনটা বলেছি মনে রাখেন। রাসেল ভাই মানে আমি স্পিচ খুঁজে বের করতে যাচ্ছি আসলে আমি শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ জানাতে চাচ্ছি। আসলে সবসময় ঘটনাই শুরু করে দেই, আপনাদের ধন্যবাদ দেওয়া হয় না। আপনাদেরকে স্পেশাল একটা এপিসোড, সময় চেয়ে নিলাম, সেটাই আমি সবার উদ্দেশ্যে কিছু মানে থ্যাংক ইউ সবাইকে জানাতে চাই। শুধু ঢাকা না, বাংলাদেশের কোনায় কোনায় সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘটনাগুলো রাতের বেলা শোনেন, কেউ ভয়ে শোনেন, কেউ খুশিতে শোনেন, কিন্তু শোনেন তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে ভূত এফএম এর স্পেশাল এপিসোডের জন্য একটা ঘটনা নিয়ে এসেছি। আসলে রাসেল ভাই আমরা যেসব ঘটনা আমি নিয়ে আসি, আজকে পর্যন্ত তো বহু এপিসোডে এসেছি, ভালো এপিসোডে, ভালো দিনে এসেছি, কোনো স্পেশাল এপিসোডে এসেছি, সবসময় আপনি আমাকে দেখেছেন। তো আমি যেসব ঘটনা বলেছি সেসবের দেখা যায় যে রেজাল্টটা এসছে একটু ডিফারেন্ট ভাবে, মৃত্যুগুলো হয়েছে একটু ডিফারেন্ট ভাবে, কাটা ছেঁড়া, রক্ত,
জুতো, কত কিছুই তো এসছে রাসেল ভাই আমার কাছে, আমি শেয়ার করেছি এখানে। কিন্তু আজকের যে ঘটনাটা বলবো রাসেল ভাই, যেটা এখন বলতে চাচ্ছি, সেই ঘটনাটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। হয়তো ঘটনাটা মৃত্যু নিয়ে, হয়তো ঘটনাটার আদলে আমরা কিছু জানতে পারবো না, কি হয়েছে, কিভাবে হয়েছে। আমরা শুধু একটাই জানবো, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, ওকে, তাহলে আমরা ঘটনায় যাই। ঘটনাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষায়। আমরা অফ এয়ার একবার শুনলাম এবং সেখানে সবাই প্রশংসা করছেন, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বাবু ভাই বলছিলেন যে চমৎকার ঘটনা, সবাই খুব এক্সাইটেড আমরা এই ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন যাই ঘটনা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শুরু করবো, ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ। তো রশিদ সাহেব আসলে 1995-এ 1995 সালে ওনার ওয়াইফকে হারান, মারা যান ক্যান্সারে। তো ওনার এক ছেলে থাকতেন নিউ ইয়র্কে, আরেক ছেলে বাংলাদেশে থাকতো। তো উনি কি করেন, ওই ছেলের কাছে 1995 সালে চলে যান। তো ছেলের ওয়াইফ থাকতো। তো ওনারা বলেন যে তুমি নিউ ইয়র্ক চলে আসো। তো উনি চলে যায়, আমেরিকা চলে যায়। আমেরিকা যাওয়ার পরে প্রায় অনেক দিন সেখানে থাকেন। তো তার ফ্যামিলি বলে যে তার জন্য আমরা কোনো কিছু কমতি রাখি নাই, কোনো কিছুর অভাব হয় নাই, সে যা চেয়েছে তাই করেছি। এবং শুরু থেকে পর্যন্ত, যতদিন পর্যন্ত তার শরীরের সক্ষমতা ছিল, সে চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছে। তো 2013 সালের একটা দিন রাসেল ভাই, সেদিন প্রচন্ড শীত ছিল। তো উনি বাথরুমে যান, বাথরুমে যেয়ে পিছলে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওনার নিচের নাম্বার 3, 4, 5 ভার্টেব্রা কলম থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা। তো সেই থেকে সে বিছানায় পড়ে যায়। প্রায় 1 বছর তিনি বিছানায় থাকেন এবং লাস্ট মোমেন্টে উনি ঘুমের মধ্যে মারা যান। আচ্ছা। বাসার ভেতর। তো সবাই কিছু বুঝতে পারে না, কারণ প্রচন্ড ঠান্ডা, সেদিন বাসাতেই সবাই ছিল। তো উনি যখন মারা যায়, তো লোকজন জড়ো হয়ে যায়, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই খুব মন খারাপ করেন, যে কারণ ওই লোকটা ওই এলাকাতেও অনেক পরিচিত, সবার সাথে, শুধু মুসলিম না, সবার সাথেই পরিচিত ছিল। তো লোকজন সবাই জড়ো হয়ে যায়। তো ওদিন রাতের বেলা সবাই বাসার ভেতরে থাকে, কারণ বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছিল। তো ভেতরে হিটার চালু ছিল। তো হিটার চালু থাকলে যে গরমটা থাকে, সবার মধ্যে একটাই জিনিস হচ্ছে যে এত গরম কেন, মনে হচ্ছে যে শরীর পুড়ে যাচ্ছে। মানে যে চৈত্রের খরতাপে সৌদি আরবের মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, ঠিক একই গরম লাগছে। এত গরম তো লাগবার কথা না। তো যারা আত্মীয় স্বজন আসে, সবাই আশেপাশে যারা ছিল সবাই এসে কোরআন শরীফ পড়ছিল। তো সবার মধ্যে ডিসিশন হয় না, এটা এখনই ফ্রিজারে রাখতে হবে। রাসেল ভাই, আমি বলি যে বাংলাদেশে যদি নিয়ে আসতে হয়, ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ডেড বডিটা বাংলাদেশেই দাফনস্থ যেন করা হয়। আচ্ছা। তো যেহেতু ওনার শেষ ইচ্ছা, তো সেই অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো চাইলেই তো বিদেশ থেকে বাংলাদেশে ডেড বডি নিয়ে আসা যায় না। তো এটার জন্য আপনাকে একটা প্রসেস করতে হয়, প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো যেহেতু মনে হচ্ছিল যে লাশের মধ্যে গন্ধ বেরোয় যেতে পারে বা কিছু, তো লাশ হসপিটালের ফ্রিজারে রাখা হয়। তো যেদিন ফ্রিজারে নিয়ে যায়, আসলে ফ্রিজারের দরজা খুলছিল না। ওই রুমের ভেতরে ঢুকে তার ছেলে, আর কেউ ঢোকে নেই। ফ্রিজারের যে ফ্রিজারটা তার জন্য লোকেটেড করা ছিল, ওই ফ্রিজারের দরজা খুলছিল না। আচ্ছা। তো এইটাকে আসলে আমি খুব অস্বাভাবিক ভাবে নিচ্ছি না, খুলতেই নাও খুলতে পারে। অন্য ফ্রিজারে রেখে চলে আসে তারা। প্রায় 5 দিন লাগে প্রসেস করতে। আচ্ছা। তো 5ম দিন যেদিন ওনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেদিন হসপিটাল, তার আগের দিন হসপিটাল থেকেই ডেড বডিটাকে ভালো করে সুন্দর করে রাতের বেলায় গোসল করে, একজন বাংলাদেশি হাজি উনি গোসল করাতে পারতেন, ওইখানকারই পরিচিত তাদের। তো তিনি হসপিটালেই ডেড বডিতে গোসল করান। গোসল করানোর সময় তার সাথে হেল্প করেছিলেন তারই ছেলে সাইদ সাহেব, যার যে আমাকে ঘটনাটা পুরোপুরি বললেন। তো সাইদ ভাই পুরাটাই একসাথে ছিলেন। তো ডেড বডিটা যখন গোসল করানো হয়, তখন উনি যখন মারা যান, তখন মুখটা অনেক বড় করে হা করেছিল। এটা চাক্ষুষ চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র উনি না, মোটামুটি ওই এলাকায় যারা ওনার ডেড বডি দেখেছেন ওই মুহূর্তে সবাই দেখেছেন যে হা করা। তো হসপিটালে নিয়ে আসার পর এই হাটা বন্ধ করার চেষ্টা করা হয়। আচ্ছা। কিন্তু কিছুতেই হাটা বন্ধ করা যাচ্ছিল না। আচ্ছা। তো লাস্ট মোমেন্টে যখন কফিনে বডিটা ঢুকানো হয়, তখন মুখ যাতে মোটামুটি মুখটা বন্ধ থাকে, সেজন্য পুরো কাফনের একটা কাপড় টুকরো করে মাথার মধ্যে বেঁধে দেওয়া হয়। তো ওনার কাফনের কাপড় পরিয়ে ওনাকে প্রসেস করে গোসল করিয়ে কফিনটা ভালো করে সিল করে পরে এয়ারপোর্টে নিয়ে যায় তারা। এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠানো হয়, তো তারা প্লেনে উঠে যায় আর কার্গোতে ডেড বডি চলে যায়। রাসেল ভাই, কেমন যে একটা ডেড বডি কার্গোতে চলে যাচ্ছে, অথচ শত শত মানুষ প্লেনে ঢুকছে, কেউ জানে না একটা ডেড বডি নিচে আছে। তো সেদিন নিউ ইয়র্ক থেকে
3টা ডেড বডি ওইদিকে ওই প্লেনের উপরে ওঠে। আচ্ছা। 3টা ডেড বডি, 3টাই বাংলাদেশের। তো যার ডেড বডি যে মারা গেছে সে তার অবস্থা তো রাসেল ভাই রীতিমতো মেন্টালি তারা আপসেট। তো তারা প্লেনে ওঠে, প্লেনে 3টা সিট কর্নারে। তো তিনি যার যে সাইদ ভাইয়ের কথা বলছিলাম তিনি এতটাই আপসেট, তো তার সে খুব আপসেট হয়ে পড়ার কারণে তাকে বলে তুমি জানালার পাশ দিয়ে বসো। জি। আর মাঝখানে তার ওয়াইফ বসে আর পাশে ওয়াইফের বোন বসে। তো এক পর্যায়ে প্লেন সবাই যখন প্লেনে উঠে যায়, প্লেনের মধ্যে সবাই উঠে যায়, প্লেন তখন আস্তে আস্তে রানওয়ের দিকে যায়। রানওয়েতে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে যখন প্লেনটা টেক অফ করবে, প্লেনের ওটা কি বলে, পাইলট অ্যানাউন্স করলো যে উই আর রেডি ফর টেক অফ। এটা তখন পাইলট অ্যানাউন্স করলো যে এখনই শ্বাসটা দিবে। শ্বাসটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মাথায় রানওয়ের মাঝখানে যাওয়ার পথে প্লেনটা ব্যাক করে আসে। আচ্ছা। প্লেনটা ব্যাক করে আবার প্ল্যাটফর্মে চলে আসে। আচ্ছা। যে হেভি বাতাস, ইমার্জেন্সি ল্যান্ডিং করতে, ইমার্জেন্সি ল্যান্ডিং না, টেক অফ করতে পারে না। টেক অফ করতে পারে না। আচ্ছা 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 আচ্ছা। প্লেনটা ব্যাক করে প্ল্যাটফর্মে চলে আসে। এইটাকেও রাসেল ভাই আমি খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে প্লেনটা ওই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকবার কারণে প্লেনটা উঠতে পারে না। তো তারাও জিনিসটাকে আসলে সাইদ ভাই বললো যে প্লেন যে টেক অফ করতে পারে না এটা কোনো হদিশই আমার নাই, আমি এসব কিছুই খেয়াল করছি না। আমি জানি প্লেন টেক অফ করবে আর আমার বাবা তো প্লেনের ভেতরে, কিন্তু আমার সাথে না। অন্য সময় যখন বাংলাদেশে যাই তখন চেয়ারের পাশে বসে থাকতো আমার বাবা, আজ আমার পায়ের নিচে একটা বক্সের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তো তিনি 1 ঘন্টা প্লেনটা ডিলে হয় এবং এরপরে প্লেন আকাশে ওড়ে। ট্রেন আকাশে ওড়া অবস্থায় যেটা ওনার কাছে মনে হচ্ছিল যে সবাই তো নর্মাল অবস্থায় ছিল, সবারই গুমট পরিবেশটা ফিল হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার অক্সিজেন বডিতে কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শুধু আমি না, আমি একাই হয়তো বা পারছি না, আর তো সবাই দেখি নর্মাল। তো তার খারাপ লাগছিল যে আমি উপরে বসে আছি, আমার বাবা নিচে কফিনে শুয়ে আছে একটা বাক্সের মধ্যে, অথচ সবসময় যখন যাওয়া আসা করতাম পাশে বসতেন। তো তার জিনিসটা খারাপ হতে হতে একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। তো প্লেন ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে তখন তিনি প্লেনের সামনের সিটের টিভিতে দেখলেন প্লেন এখন 39,000 ফিট উপরে। আচ্ছা। 39,000 ফিট উপরে, তো আশেপাশে ঘর বাড়ি দালান কোঠা কিছুই দেখা যাবে না অবশ্যই। তো উনি জাস্ট একটা জিনিস জানালার দিকে অন্যমনস্ক হয়ে তাকাতেই দেখেন যে প্লেনের লাইট জ্বলছে এবং দূরে একটা সাদা আভা দেখা যাচ্ছে। আচ্ছা। খুব মানুষের একটা শেপের একটা আভা। আচ্ছা। দূর থেকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা। আকাশের মধ্যে মেঘের বাড়ি তো খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি প্রপারলি। তিনি তাকিয়ে আছেন, তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছিল কি এটা, কি ধরনের আভা। তো পরে যখন তার ওয়াইফকে ঘটনাটা বললো যে আমি তো দূরে একটা আভা দেখতে পাচ্ছি, আমার জানি কেমন লাগছে। বলে যে তোমার এসব কিছু না, তুমি জাস্ট চেয়ারটা একটু বাঁকা করে শুয়ে পড়ো আর তুমি সিট চেঞ্জ করো। তো তাকে একদম কর্নারে, আবার জানলা থেকে উঠে একদম কর্নারে সিটটা দিয়ে দেয়। তো তিনি এক ঘুমে কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে দেখে যা কি 2 ঘন্টা 3 ঘন্টা পরে তারা মাঝখানে যেখানে ট্রানজিট করেছে দুবাই ল্যান্ড করবে। দুবাইয়ে নামার পরে এয়ারপোর্টের ভেতরে তাদের প্ল্যাটফর্ম নাম্বার পরে A24। তো নর্মাল প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পথে A24 বাংলাদেশের প্ল্যাটফর্ম। তো সেখানে যাওয়ার পথে তারা মাঝখানে হঠাৎ করে একটু বসে রেস্ট নিচ্ছিলেন। তো মন স্বাভাবিকই খারাপ, তিনি হঠাৎ করে দাঁড়িয়ে দূর থেকে কাকে যেন ইশারা করলেন। তার ভাষ্য মতে যে আমি দূরে একটা আভা দেখতে পাচ্ছি, কেমন যেন আমার দিকে ইশারা করছে। আর তার ওয়াইফ দেখলো যে তার হাজবেন্ড কাকে যেন ইশারা করছে। তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে বলে, তুমি কোথায় আগাচ্ছ, তুমি এখানে বসো। সাইদ সাহেবকে বসিয়ে তার মাথার মধ্যে কিছুক্ষণ পানি ঢাললেন এবং তাকে নর্মাল করে বসালেন। তো অনেকক্ষণ ট্রানজিট থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা হলেন। তো তার কথা হলো, ভাই আমি যখন নিউ ইয়র্ক টু দুবাই আসি আমার কাছে এতটা খারাপ, এত ঘুমট, এত খারাপ লাগলো, মনে হয় যে অক্সিজেনটা মাস্কটা খুলে এখন মুখে লাগাই। অথচ দুবাই থেকে বাংলাদেশ আসার সময় তার আর কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা। একদম নর্মাল। তো তার কাছে মনে হয় যে যেসব জিনিস হচ্ছিল আমার সাথে সেগুলো নর্মালি ছিল। এগুলি তার মনের ভ্রান্ত ধারণা। আর বাবা মারা গেছে, স্বাভাবিকভাবে তিনি অনেক আপসেট। তো বাংলাদেশে নামার পরে তিনি তারা ওয়াইফকে বাংলাদেশে নামার পর আত্মীয়-স্বজনের কাছে দিয়ে দেন এবং ডেড বডিটা আলাদা জায়গা দিয়ে, যে ওনার কথা মতো যে আহারে লাগেজ গুলা কি সুন্দর আলাদা করে আসতেছে, আর ডেড বডিটা এত অবহেলার চোটে বাংলাদেশে এখানে ফেলে রাখে। আমার নিতে বলে যে আমার নিতে খুব কলিজা দূর করছিল। আসলে রাসেল ভাই আমি হন্টেড কিছু বলছি না, কিন্তু ঘটনাটা একদম মনের কথা বলছি। আচ্ছা। তো ডেড বডি রিসিভ করে যখন তার মিরপুরের বাসায় নিয়ে আসা হয়, তো ডেড বডির কফিনটা তো খুব শক্ত করে অ্যাটাচ থাকে,
তো অ্যাটাচমেন্টটা খোলার জন্য ডেড বডির কফিনটা ভেঙে ফেলতে হচ্ছিল। তো তিনি ভাঙানোর সময় পিছিয়ে একটু দূরে গ্যারেজের মধ্যে বসেছিল, তাদের নিজেদের বাড়ি। সে গ্যারেজে বসেছিল, তো ডেড বডির কফিনটা খোলানোর পর ডেড বডিটা আস্তে করে কফিন থেকে বের করে বাংলাদেশের যে মসজিদের খাটিয়া আছে সেই খাটিয়ার মধ্যে শোয়ানো হয়। তো কাফিনের যেহেতু আত্মীয় স্বজন সবাই জমে গেছে, সবাই লাশ দেখতে এসছে, তো মাথার উপরের যে গিটটা সেটা খুলে দিয়ে ডেড বডি দেখানোর সময় তো ওই মানে হু করতে করতে লোকজনের ভাষায় কথাবার্তা ভেসে আসছে, এমন আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, মরে যাওয়ার সময় মানে কোনো কষ্টই পায় নাই, একটা হাসি দিয়ে আসে। আর উনি কি করলো, দৌড়ে আসলো, কারণ উনি তো গোসলের সময় ছিল, ওনার বাবা তো হা করেছিল, হাসি দিয়েছিল না। উনি যখন দেখলো কফিন ডেড বডিটা, তখন দেখলো যে আরে বাবা দেখি পুরো হা করে আছে। তিনি সবাইকে বলতো, ভাই আমি যখন কফিন গোসল করাই আমি দেখি হা করে আছে, এখন দেখি হেসে আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাসেল ভাই, চোখ দিয়ে কোনা দিয়ে একটু পানি বেরিয়েছে, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, তো পানি যে পড়েছে সুরমার একটা ছাপ মানে রয়ে গেছে, যে মানে চোখ মানে লাশ কিভাবে কান্না করবে রাসেল ভাই, এটা হচ্ছে আসল কথা। তো চোখ দিয়ে পানি পড়েছে, মানে এরকম একটা মানে শুকনো অবস্থা দেখা যাচ্ছে আর কি মুখের মধ্যে। তিনি সবাইকে বলতে থাকে, তো সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হয়, সবাই খুব ভয় পেয়ে যায়, হ্যাঁ এটা কি বলে, লাশ দেখি চোখের পানি হতে বলে যে আমি যখন লাস্ট মোমেন্টে প্যাকেট করি, লাশ যখন গুছিয়ে ফেলি কফিনে উঠাই, তখন তো চোখ পরিষ্কার ছিল, এখন এই চোখ দিয়ে পড়ে গেছে, এটা কি বলে সুরমা গড়িয়ে পড়ছে কর্নার দিয়ে, চোখ দিয়ে পানি বেরিয়েছে, চোখ দিয়ে পানি পড়েছে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, বলে যে এই লাশ আর দেরি করা যাবে না, এটা খুব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলতে হবে। তো যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল লাশ কবর খুব তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মুন্সিগঞ্জ নিয়ে যাবে তাদের গ্রামের বাড়িতে, তো লাশ ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ জানে ভয়ে, যে লাশ নাকি বাধা, সেই বাধা নর্মাল হয়ে লাশ ভেসে আছে। এত ভয়ের অবস্থা লোকজনের মধ্যে, সবার মধ্যে ভয় ঢুকে গেছে। জানাজা পড়েই যাদের যাওয়ার কথা ছিল তারা পর্যন্ত যায়নি মুন্সিগঞ্জে। তো তারা মুন্সিগঞ্জ যায়, গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যে কবর দেয় দাফন করার সময়, তো কবরে নামতে হয় ছেলেকে, তিনি ছেলে আর তার এক ভাই ছিলেন, একটু স্বাস্থ্য থাকবার কারণে তিনি আর নামে নাই, তার চাচা নেমেছেন। তো লাশ যখন কবরে নামানো হয়, পশ্চিম দিকে মুখটা একটু কাত করে দেওয়া হয়, তো মাথাটা কাত করেছেন তিনি নিজেই, সাইদ সাহেব নিজেই। তো কাজ করার সময় তার মনে চায় যে বাবাকে শেষবারের মতো একটু দেখে নিব। আচ্ছা, যে রাসেল ভাই সে কবরের ওই লাশের কাফনের যে গিটটা আছে, ওই গিটটা খুলে হালকা করে একটু কফনের কাপড়টা সরিয়ে দেখে লাশটা আরো জোরে হাসি দিয়ে আছে, আরো এক্সপ্যান্ডেড হাসি দিয়ে আছে, আরো ব্রড স্মাইল, আরো বেশি হাসি, আরো বড় হাসি দিয়ে আছে, এবং চোখের পানি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। তো উনি কান্নায় ভেঙে পড়ে, তবে সবাই টেনে নিয়ে আসতে পারে না, এত কান্না করছে, কারণ মা ছিলেন না, বাবাই তো সব ছিল, অনেকদিন সাথে ছিল, বাবার সাথে অ্যাটাচমেন্টও বেশি ছিল। তো তিনি খুব কষ্টে কেউ কবর থেকে তাকে উঠাতে পারেন নাই। তো যখন কবর দেওয়া হয়েছে, অনেকক্ষণ কবরের পাশে দাঁড়িয়েছিল। আসলে পরের দিন যখন তাকে চলে যেতে হয়, হয়তো তাকে তো তার নর্মাল লাইফ লিড করতেই হবে, তো সে তার শেষবারের মতো কবরটা আবার জিয়ারত করতে যায় কাছে। তো কাছে জিয়ারত করার সময় ওই আশেপাশে কোনো কবর ছিল না, একটা মসজিদ ছিল। তো তিনি যখন ব্যাক করেন তখন সকাল 10টা বাজে, মসজিদে কোনো কেউ ছিল না। একটা ঘুমট হাসির শব্দ পাচ্ছিলেন তিনি কবরের পাশ থেকে। তার কাছে একটু উইয়ার্ড লাগে, কিন্তু তিনি কথাটা কাউকে বলেন নাই। এই নিয়ে সে মোটামুটি ঢাকায় আসে, সময় যায়, নিউ ইয়র্ক চলে যায়, তিনি আবার ব্যাক করে চলে যায়। লাইফস্টাইল রাসেল ভাই চলতে থাকে। তো রাসেল ভাই অনেক কথাই তো বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিছু কিছু ঘটনা রাসেল ভাই আসলে অন্তরালে থেকে যায়, সেসব ঘটনা অনেক সময় শেয়ার করা যায় না। আমার কাছে মনে হয়েছে রাসেল ভাই এই ঘটনাটা আজকের দিনে শেয়ার করাটা আমার করতে হবে। না আসলে অন্যরকম একটা ঘটনা, এবং আমার মনে হয় যে সবারই অনেক ভালো লেগেছে। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে এই ঘটনা যখন আমরা অফিয়ারে শুনছিলাম তখনও ভালো লেগেছে, এখনো ভালো লেগেছে। আমাদেরকে জাফরিনা তুসিন লিখেছেন যে তিনি একটা কেক বানিয়েছেন ভূত সমাজের, এবং সেটা ছবি আপলোড করেছেন। আপনারা আমাদের পেজে গেলে দেখতে পাবেন যে তিনি নিজের বানানো কেক, এবং তার উপরে নিজেই লিখেছেন ভূত, এবং
নিজেই পুরো উপর লিখেছেন HBD, নিচে ভূত FM, এবং নিজেই পুরো কেকটা ডিজাইন করেছেন। হাতে বানানো কেক দেখে খুব সুন্দর বোঝা যায় এবং কেকের ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ এতটা এফোর্ট দেওয়ার জন্য আমাদের জন্য এবং আমাদেরকে এতটা ভালোবাসার জন্য। আমাদের সঙ্গে আলামিন মাহমুদ হ্যাপি বার্থডে টু ভূত FM লিখেছেন। রাসেল ভাই উত্তরা 12 নম্বর থেকে তিনিও একটা কেক নিয়ে এসেছেন এবং কেকের একটা অংশ খাওয়া, অর্থাৎ তিনি কেকটা খেয়ে সেলিব্রেট করেছেন আমাদের সঙ্গে, সেই ছবিটা আপ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন ইফতিজা, আসমার, রিয়াদ, এবং তারা সবাই মিলে সেলিব্রেট করছেন। সবাই একসাথে ভূত FM শুনছেন, 3 বন্ধু মিলে একটা রুমের মধ্যে, এবং তারা হচ্ছেন রিয়াদ, সাজিদ এবং নাইম, এবং তারা রাজশাহীতে একটা মানে পদ্মা গার্ডেন থেকে তারা এটা পাঠিয়েছেন। আমাদের দেখতে পাচ্ছি রহস্যের সন্ধানে দ্য কিং, আচ্ছা তিনি হচ্ছেন আমাদের এই জন্য একটা কেক বানিয়েছেন এবং কেকটা দ্য কিং গৌরীপুর হরর ক্লাব 2017 আমার সঙ্গে এসেছিলেন মনে হয় উনি। তো যাই হোক, উনি একটা কেক বানিয়ে সেলিব্রেট করছে এবং কেকটা বেশ চমৎকার, উপরে লেখা আছে ভূত FM 88.0 FM, এবং তারপরে উপরে লেখা আছে সম্ভবত সেলিব্রেটিং কিছু একটা, উপরে লেখাটা বোঝা যাচ্ছে না, তার উপর একটা মোমবাতি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রউফ ইসলাম তার ফ্যামিলি সবাই মিলে আজকে ভূত FM শুনতে বসেছেন এবং তারা এইভাবেই সেলিব্রেট করছেন আজকের বার্থডেটা। আমাদের সঙ্গে আরো শিপলু আহমেদ সিলেট থেকে তিনি কেকের ছবি আপলোড করেছেন। আহমেদ শৌমিক আমাদের সঙ্গে আছেন এবং ভূত FM এর যে কেকের ছবিটা তিনি সেটা আপলোড করেছেন। এছাড়াও আমাদের সঙ্গে আরো একজন আহমেদ শৌমিকের সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি এবং সেটাও অনেকটা আমাদের কেকের মতন করে বানানো, তাই না? অনেকটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কেকের ছবি যদি দেখতে চান এবং আমাদের যে পুরো সেলিব্রেশন সেটা যদি আপনি দেখতে চান তাহলে চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং সেখানে গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন এমডি হাসান খান, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে দেখতে পাচ্ছি, এবং তিনি বিশ্বনাথ সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মিশান আছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন। আজকে হওয়ারই কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু হালকা চেঞ্জ থাকবে এখন থেকে। আমাদের সঙ্গে আছেন জয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনি হাসান, নাইস স্টোরি। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে শুভ হোসেন লিখেছে নাইস স্টোরি বাবু ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছি ঈশান সাজিদ আছেন আমাদের সঙ্গে এবং তিনি বার্থডে উইশ করছেন। বার্থডে উইশ সবাই করছেন। শারমিন সুমি আছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন আজকে পুরাই ভুলে গিয়েছিলাম, এখন ফেসবুকে পোস্ট দেখলাম, মেবি ফার্স্ট স্টোরিটা মিস করে ফেলেছি। আমাদের সঙ্গে সাজ্জাদ আছেন, এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি অ্যালন বয়, ইয়াসিন আছেন। আমাদের সারাদিন আর নানান ধরনের অ্যাক্টিভিটিস ছিল, অনেক বেশি মানে আয়োজন করে আজকের এই এপিসোডটা তৈরি করা হঠাৎ করেই, আপনারা সবাই জানেন, এবং সেই জন্য আজকে আমরা সবাই টায়ার্ড। তারপরেও চেষ্টা করছি আপনাদের আনন্দ দিতে এবং আমরা একটা ছোট্ট বিরতি চাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বিরতি থেকে ফিরে এসে যাব আহমেদ বাবু সাহেবের ঘটনায়। Exclusively on FusionBD.com. Root FM, tonight comes alive with Gramophone. Welcome back. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনায়। আমাদের সঙ্গে থাকুন এবং যে কোনো কিছু জানাতে আমাদের সাথে ভিজিট করতে পারেন www.facebook.com/radio50 অথবা www.facebook.com/hutafm.com, দুটো পেজের যে কোনো একটি পেজ চলে আসছে। ভাই এখন যে কাহিনীটা বলবো, এই কাহিনীটার মনে হয় কিছু অংশ আমি আগে বলেছি, অনেক আগে। জি, লাইক আজকে যেহেতু ভূত FM'র বার্থডে, আমি চাচ্ছি সেই ঘটনাটা বেশ সুন্দর করে রিকল করতে। খুব ভালো আছে, অনেকে খুব ভালো হয়। জি, এই ঘটনা হচ্ছে আমার এক আন্টির বাসা নিয়ে, সেটা ছিল বাবর রোডে। জি, প্রথমে বাসাটার পরিচয় দিই, কারণ মোহাম্মদপুর অনেক পুরনো জায়গা। একটা সময় সেখানে পাকিস্তান আমলে হাউজিং তৈরি হয়েছিল, বিভিন্ন বাড়ি ঘর, এবং বাবর রোড, হুমায়ুন রোড, ইকবাল রোড, এসব জায়গায় অনেক বড় বড় বাড়ি ছিল তখন।
সো যে বাসাটা আমার আন্টি নিয়েছিল সেটা রিনোভেট করে নেওয়া, সেটা হচ্ছে পাকিস্তান আমলের বাসা, এবং যুদ্ধের সময় সেখানে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল। এবং সেই বাসাটা আমরা যখন দেখতে যাই তখন আমি খুব ছোট, আমি মনে হয় ক্লাস 2-তে পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো যে দেখি যে বাসার মধ্যে তখনও গুলির স্পট ছিল দেয়ালের ভেতরে, যে গোলাগুলি হয়েছে এবং ওটার কিচেনের মধ্যে একটা আলাদা চুলা তৈরি করা ছিল যে আর্মিরা যে ওখানে কিছু রান্না করতো। যাক, ওরকম একটা অবস্থা থেকে আমার খালু সেটা আপনার ভাড়া নেয়, পুরো 2 তলা বিল্ডিংটাই, এবং বিশাল প্রায় 5 কাঠা জায়গার মধ্যে, 5 কাঠা জায়গা ঢাকার মধ্যে বেশ বেশ পুরোটাই। তো বাড়িটাকে রিনোভেট করা হয় এবং রিনোভেশনের সময় যারা থাকতো ওই বাসায় তারা বেশ ভয় পেত। আমার মামা ছিলেন, আমার সাথে মামা উনি খুব সাহসী মানুষ। তো উনি নিজেই বলতো যে এই বাসাটার মধ্যে কেমন দিন একটা ব্যাপার আছে, বাসাটা রাতের বেলা কথা বলে, এরকম একটা ব্যাপার। সাথে মামা তখন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট মনে হয়, উনি বলতো। যাই হোক, তো বাসাটা যখন রিনোভেট করা হয় তখন পুরো বাড়িটা তৈরি হওয়ার পর আমার খালা বাসা ওঠেন, আঙ্কেল আন্টি, এবং ওই বাসাটায় বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে আন্টির একাই থাকা পড়তো, কারণ আঙ্কেল থাকতো বিজনেসের কাজে বাইরে, এবং মাঝে মাঝে দেখা যেত আমার মামা বা আমার আঙ্কেলের ভাই, কিন্তু কেউই কিন্তু আসলে থাকতো না, সবাই ওই আন্টিই থাকা ছিল। আচ্ছা, বিশাল বাড়ি। তো তখন মানে আমার কাজিন যে হবে সে পেটে আমার খালা। তো একদিন রাতের বেলা আমার খালা আমাদের বাসায় চলে আসছে, তখন হচ্ছে রাত বাজে 10টা, সেরকম সময় রিক্সা করে চলে আসছে। আমার ছোট কাল যেহেতু আমার মনে আছে, তো উনি এসে বলতেছে খুব ভয় পাইছে, আম্মাকে বলতেছে যে আপা মানে আমি ভয় পেয়েছি। কি ব্যাপার? আম্মা জিজ্ঞেস করছে কি ব্যাপার, কেন, কি হয়েছে? তো বলতেছে আন্টি রুমের মধ্যে শুয়েছিল, আন্টির বাসার অপোজিটে এক নার্সিং হোম ছিল, এবং ওই নার্সিং হোমটাতে মানে অনেক রোগী প্রায়। তো আন্টি শুয়ে আছে, হঠাৎ থেকে উনি শুনে ওনার বাসার সামনে যে বারান্দাটা ছিল, ওনার বাসার 3 দিকে ঘেরা বারান্দা ছিল, সামনে পাশে দুদিকেই বারান্দা, এবং রাস্তার অপর পারে একটা নার্সিং হোম, আর এই পাশে হচ্ছে একটা খোলা আবার একটা বাংলা বাড়ি। তো ওনার বেডরুমটার পাশে হচ্ছে বারান্দা, বারান্দাটা খোলা, কোমর পর্যন্ত রেলিং দেওয়া, আর তারপর কিছু নেই। ওনার মনে হচ্ছে যে ওনার বারান্দার মধ্যে কেউ ফিসফিস করে কথা বলতেছে, দুজন মানুষ, এবং একটা নারী কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ, কি বলতেছে, এবং ফিসফিসানি গুলো টানা টানা সরে গেল। আচ্ছা, তো উনি বেশ ভয় পেয়েছেন, ভয় পেয়ে উনি যে কে কথা বলে বারান্দার মধ্যে এরকম দাঁড়ায়, উনি আস্তে করে পর্দা সরায় দেখে কেউ নাই, ছায়ার মতো সরে গেল। পরে উনি যখন দরজা খুলছে কেউ নাই, পুরা নিশুতি, কারণ ওইখানে রাত 9:30 10টা, ওই সময় অনেক রাত হয়ে যেত, সেই আগের আমলের কথা বলছে, তখন আমি খুব ছোট। তো আন্টি ভয়ের ছোট ওই বাসায় আর থাকতেই পারে, প্রচন্ড ভয় পেয়ে আমাদের বাসায় চলে আসে, এবং তখন কিন্তু বাসায় ফিরতে হবে, বাসাতে রেখে আসছে। তো তখন আমার মনে আছে আমাকে ছোটবেলার সাথে করে নিয়ে যায় আন্টি, নিয়ে যেয়ে রাতের বেলা উনি আমাকে শোয়াই দিয়ে তারপর উনি ছিলেন। তো খুব ভয় পাচ্ছিলাম, এবং ওই বাসাটা রাসেল ভাই, আমি যখন ছোট আমারও মনে হতো আমি যখন উঠে যদি আন্টির বাসায় কখনো এই রুম থেকে ওই রেস্টরুমে যেতাম, আমার মনে হতো কেউ একজন বসে আছে, ঠিক মানে ওই যে যেখানে ড্রয়িং রুমটা ছিল, ড্রয়িং রুমের সাইডে মনে হতো কেউ বসে আছে ঘাপটি মেরে। বাসাটার মধ্যে কেমন উদ্ভট উদ্ভট শব্দ শোনা যেত, মনে হতো কেউ মানে হঠাৎ করে জোরে শ্বাস নিতেছে, ঢেক তুলতেছে, হ্যাঁ মানে গড় গড় করতেছে, মানে উদ্ভট উদ্ভট শব্দ, বিশেষ করে রান্নাঘরের সাইডটা বেশি। এবং আমার নিজের চোখে দেখা যে রান্নাঘরে যে গোলাগুলি মানুষ মারছে, যে ইগুলো ওখানে স্পটগুলো ছিল। আচ্ছা, যাই হোক, ওই বাসার ঠিক নিচতলায় একটা ফ্ল্যাট ছিল পাশে, ওইখানে একজন মহিলা থাকতো। উনি আন্টিকে বলছে যে ওইখানে উনি শুয়ে আছে রাতের বেলা। হঠাৎ করে উনি দেখে যে ওনার যে রুম, ওই বাসার রুম থেকে একটা ছায়া মূর্তি মানুষের মতো পুরো আসছে, এসে ওই উনি শুয়েছিল ওনার পায়ের কাছে এসে বসছে, এবং উনি প্রায় নাকি ওখানে শুধু দীর্ঘশ্বাস শুনতো, মানুষ দীর্ঘশ্বাস দিচ্ছে, এরকম দীর্ঘশ্বাস দিচ্ছে। তো ওইটা উনি যখন ছায়া মূর্তি আসলো এবং এসে ঠিক ওনার পায়ের কাছে, মনে হলো যে খাটের পায়ের কাছে হাঁটু করে বসলো, যেরকম বসে একদম হু হু করে মানুষের মধ্যে কান্না শুরু করলো। আচ্ছা, এবং সাউন্ড আসতেছে, হু হু করে কাঁদতেছে। উনি ভয়ে অসাড় হয়ে পুরো বেহুশের মধ্যে হয়ে গেছে, এবং
তারপরে ওনারা যেটা ফাইন্ড আউট করলো, ওনারা পরবর্তীতে আমার আঙ্কেল আসলে খুব একটা বিশ্বাসী এইসব দিকে নেই, বাট ওনারা মনে করলো যে বাসাটার মধ্যে কোনো ঝামেলা আছে, ঝামেলা হাহাকার বা কিছু আছে। আমার খালা জোর করে আমার কাজিন হওয়ার আগে ওখান থেকে মুভ করে চলে যায় বাসাটা। আচ্ছা। এবং বাসাটা কিন্তু আমি তারপর অনেকদিন দেখেছি বাসাটা খালি পড়েছিল। তো ওই বাসায় যে আপনার কি কোনো ফিলিং হয় কখনো? আমি তো এখন তো যাই না, ওই বাসা তো ছেড়ে গেছিল, বাট ওই বাসাতে আমি যখন যেতাম ওই জায়গাটায়, আমি ছিল আমি তখন সবসময় আমার একটা ভয় লাগতো। আমি কিন্তু ছোটকালে এত ভীত ছিলাম না। আচ্ছা। মানে আমার কাজিনরা জানে যে আমার যে কাজিনগুলো মানে আমার সাথে কমিউনিকেট করার মতো বয়স আছে, তারা জানে আমি কিন্তু এই ভূত নিয়ে ছোটকালে খুব একটা ভয় পেতাম। তো আমার কিন্তু ওই বাসাটায় গেলে একটা আজব ফিলিং হতো এবং ভয় পেতাম। হ্যাঁ, মানে ওই বললাম তো যে ওখানের করিডোর দিয়ে হাঁটবে, ঠিক রান্নাঘরের কাছে গেলেই মনে হতো যে কিছু একটা ওখানে আছে, এবং মানে খুবই মানে একটা জিনিস। আর এই ছায়ামূর্তি টাইপের জিনিসটাকে আমি বিশেষ করে রাসেল ভাই আমার জীবনে, মানুষ তো অনেকে বলে যে ভূত দেখা বা কিছু, হয়তো আমি সামনাসামনি ওইভাবে না দেখলো এই ছায়া জিনিসটাকে, ছায়া মূর্তি বা ছায়া এই জিনিসটাকে আমি অনেকবার আমার জীবনে দেখেছি। আচ্ছা। এবং এটা আমি একদম হলপ করেই বলতে পারি, যেহেতু আমি স্পষ্ট দেখেছি, there's no way of denying this thing. রাইট। সো এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এসএমএস করছে এবং এখানে কমেন্ট করেছেন। লিজা আক্তার শিশি লিখছেন, আই এম সো হ্যাপি বিকজ 13 August মাই বার্থডে অলসো, অ্যান্ড টেলিং সো হ্যাপি। আমাদেরকে লামিয়া আলম তিতলি আমাদেরকে লিখছেন, হ্যাপি বার্থডে ভূত এফএম ভাইয়া, আজকে স্পেশাল এপিসোড নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছে অ্যান্ড অনেক ভয় লাগছে বিকজ আমাদের রুমের পাশেই কবরস্থান, একদমই পাশে, ব্যালকনি বা জানালা দিয়ে তাকালেই শুধু কবরস্থান দেখা যায়, অনেক ভয় লাগছে। ফারিহা তসমিম আমাদের লিখেছেন মেনি মেনি হ্যাপি বার্থডে ভূতাতন, এবং তারা তিনি আই লাভ ইউ ভূতাতন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং বার্থডে উইশ করছেন আলিফকেও। আমাদের সঙ্গে হৃদয় ইভান আছেন এবং ভূতাতন তিনি শুনছেন এই মুহূর্তে, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও উত্তম রয় আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে তিনি নিয়মিত একজন শ্রোতা আমাদের। শান্ত দেবনাথ আমাদের সঙ্গে আছেন, তিনি অ্যাপ দিয়ে ভূত এফএম শুনছেন। আমাদের সাথে আরো আছেন ইয়াসমিন আমার নদী, এবং অ্যাঞ্জেল আমাদের সঙ্গে, উনাইসা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইমা সুলতানা, মানিক পাওয়ার আমাদের সঙ্গে আছেন, তাজুল হিডস আমাদের সঙ্গে আছেন এবং তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অচেনা পাখি আমাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আবু জাফর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাজেদা আমাদেরকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সাইফুর রহমান জানিয়েছেন। লাকি প্রিন্স আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজেশ চৌধুরী সহ আরো অনেকে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরিফ মিয়া, তিনি লিখেছেন যে হ্যাপি 7th বার্থডে Bhutan. I decided to celebrate this day in a different way. So এবং সেজন্য তিনি বলছেন যে I brought chicken grill to celebrate the birthday with my lovely wife Juy and daughter Tayyiba. এবং তিনি সিলেট থেকে আমাদের সঙ্গে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের পরিবারের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। রাজ থেকে প্রথম শুনছেন, ভালোই লাগছে, একটা ছবি পোস্ট করেছেন দেখতে পাচ্ছি। রাজশাহীর বালক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে বন্ধুরা মিলে সবাই ভূতফোন সেলিব্রেট করছেন, এরকম ছবি অনেকেই দিচ্ছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আশা করছি যে আপনারা সবাই অনেক ভালোভাবেই আজকে আমাদের এই এপিসোডটা উপভোগ করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই লিখছেন এই মুহূর্তে, আমাদেরকে লিখছেন রিয়েল মারুফ, এছাড়াও সুষময় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমজি মনিরুজ্জামান ইমন সহ আরো অনেকে। তো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ঘটনায় যাই এবং আমরা ডক্টর আলিফের কাছে একটা ঘটনায় যাব এবং তারপরে একটা ইমেইলে যাব। তো আমরা ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনাটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একজন মর্গের দারোয়ানের। জি, মর্গের দারোয়ান বলতে কি মর্গের কেয়ারটেকার। তো তিনি প্রায় অনেক দিন ধরে, প্রায় 16 বছর এই চাকরিতে জড়িত।
একটি হসপিটালের মর্গে তিনি রেগুলারলি লাশ রিসিভ করতেন এবং ম্যাক্সিমাম লাশগুলাই আসতে হচ্ছে আপনার থানা থেকে। তো ধরে নেওয়া যেত যে এইসব লাশ পোস্টমর্টেম হয়েই যাবে আর কি। তো ওনার সাথে ছিল একজন ডোম ছিল আর কি, যে রেগুলারলি লাশগুলো কাটতো আর কি। তো গভর্নমেন্ট থেকে নিযুক্ত ছিল, তো দেখা যেত সবসময় সেই ডোম রেগুলারলি আসতো না, লাশ ওই মর্গে থেকে যেত, কিছুদিন পরে কাটা হতো আর কি। তো ঘটনার দিন যে সবসময় বলে যে আজকে বলে আসলে ঘটনার রাতে চলে যায়। সেদিন উনি আসলে ওনার ডিউটি শেষ হয়ে যায়। তো ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে একজন একটা লোক বলে যে এই কাজটা করে দিতে হবে, সে তার বিনিময়ে সে কিছু টাকা পাবে। তো তার ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে সেই কাজটা করে সে বাড়ির দিকে যাচ্ছিল। তো হসপিটাল প্রেমিসিস তখনও ক্রস করে দেয়। হসপিটালের গেটে যাওয়ার পথেই আবার তাকে ডেকে পাঠানো হয়, বলা হয় যে তোমাকে আজকে রাতে এখানে ডিউটি দিতে হবে। রাতে ওই দিনের শিফটে যে ডিউটি ছিল সে মানে ওই জায়গার থেকে ওই থানার নাই আর কি, ছুটিতে গেছে। তো বলেছে যে তোমাকে আজকে রাতে এবং কালকে পর্যন্ত ডিউটি দিতে হবে। তো অনেক আকুতি মিনতি করা, তো চাওয়ার পরও যে না আমি আজকে করতে পারবো না, কিন্তু তাকে রেহাই দিতে পারেনি আর কি। তো তাকে থাকতে হয় সেখানে। তো তখন রাত্র 8টা কি 8:30 বাজে এমন সময় 2টা লাশ আসে। ওই 2টা লাশ থানা থেকে পাঠানো হয় ডিরেক্ট। তো 2টা লাশকে তিনি মর্গের ভিতরে ঢুকিয়ে, লাশগুলা কি হয় ভ্যানে করেই মোস্ট অফ দ্য টাইম আসে, তো লাশগুলাকে রিসিভ করে স্ট্রেচারে করে মর্গের ভিতরে নিয়ে যাওয়া হতো আর কি। তো রাসেল ভাই উনি 2টা লাশ রেখে রাখতে এমন সময় কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে গেলে রাসেল ভাই জেনারেটর ওই হসপিটালের একটা পোর্শনে থাকতো, কিন্তু এই মর্গ পোর্শনটাতে জেনারেটর লাইন আসতো না। তো অন্ধকার থাকবার কারণে ওই সাইডটা একটু পেছন দিকে পড়ে যায়। তো অন্ধকার থাকবার কারণে তিনি ওই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে যায়। এটা 1998 সালের ঘটনা। তো রুম থেকে সামনে বের হয়ে যায় সিগারেট খেতে খেতে। তো বেরিয়ে দাঁড়ানোর পরে যে অন্ধকার হয়ে আসে, তো একটু গেটের দিকে যেতেই এমন সময় একটা ছেলে ভ্যানে করে একটা ডেড বডি নিয়ে আসে। আচ্ছা। তো ডেড বডি নিয়ে আসার পরে এই লোক ছেলেটাকে সে চেনে, মানে ছেলেটা ওই গ্রামেরই, তার যে পরিচিত গ্রামের একটা ছেলে। কি রে বাবা বেটা তুই এখানে কি করিস? তো বলে যে আমি একটা ডেড বডি নিয়ে আসছি, আসলে থানা থেকে নিয়ে আসছি। সেই সকালবেলা ডেড বডিটা পাইছি, থানায় নিয়ে গেছিলাম, বলে যে ফুলে টুলে করে শেষ, আর ডেড বডিটা 2টা ভাগে বিভক্ত। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চাটাই দিয়ে ডেড বডিটা পেঁচানো। তো ঠিক আছে তুই আমাকে হেল্প কর, মর্গের ভিতরে রেখে দিই। তো সামান্য একটু আলো দিয়ে মোটামুটি একটা কপি কোথার থেকে যিনি অ্যারেঞ্জ করে নিয়ে এসে কপিটা বলেছে আবার দিয়ে আসতে হবে। তো কপিটা দিয়ে এসে মর্গের ভিতরে লাশ রেখে সে আবার কপিটা ওই জায়গায় দিয়েছে। বলে ঠিক আছে তুই চলে যা। বলে যে আপনি ডেড বডিটা রেখে গেলাম, এখন কথা হচ্ছে যে আমি তো ডেড বডি নিয়ে আসছি, এই অন্ধকারের ভিতরে আমি তো বাড়িতে যেতে পারবো না, আপনি যদি পারেন আমাকে একটু আগায় দেন। তো দেখলো যে এখন ইলেকট্রিসিটি আসে না, ভিতরে তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওর একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসে। তো ওই হসপিটাল থেকে তার বাড়ি পর্যন্ত যেতে প্রায় 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো হাঁটতে কথা বলতে ছেলেটার প্রায় বাসা ওই যে জায়গায় নামিয়ে দেয় আর কি, সেই জায়গা থেকে ছেলেটার বাসা 2 থেকে 3 মিনিট। তো ছেলেটাকে বলছে চলে যা, আমি ব্যাক করি। তো হসপিটালের দিকে সে রওনা দেয়, হাঁটা দেয়। তো হাঁটতে প্রায় 5-10 মিনিট হাঁটার পরে তিনি দেখেন একটা মেয়ে বসে কাঁদছে। তো মাঝখান দিয়ে একটা জিনিস স্কিপ করে গেছে রাসেল ভাই, যখন এই ছেলেটা ডেড বডি নিয়ে আসে তো তখন উনি জিজ্ঞেস করে যে ডেড বডিটা কার, ডেড বডিটা মেয়ের। তো জিজ্ঞেস করতেছে বয়স কত? বয়স 18 কি 19 হবে, আর ডেড বডিটা ফুল সেকেন্ড, আগে আনিস নি কেন? বলে যে আরে কি বলবো, সকালবেলা থানায় নিয়ে গেছি, থানায় ডিউটি অফিসার নাই, তো এই ডেড বডি পড়েছিল একদম গরমের মধ্যে, গলিত অবস্থা, গন্ধ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি, ফুলে গেছে ডেড বডিটা। পাই দিয়েছেন রাত তখন 11টা বাজে। তো উনি বলল যে এই অবস্থার কারণে একটু ফুলে গেছে, আপনি একটু ভিতরে ঠিক মতো ঢুকান। তো ওই বাসায় ছেড়ে দিয়ে আসে, সে রাস্তার মধ্যে যাচ্ছিল, এমন সময় দেখে একটা মেয়ে কাঁদছে। আচ্ছা। তো বলে যে আপনার কোনো সমস্যা? তো বলে যে আমার বোনকে সকালবেলা বাসার থেকে আর খুঁজে পাচ্ছে না, তো জামাইয়ের বাসায় ছিল, সে বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় যায়নি, অনেক সারাটা দিন খুঁজলাম, বোনটাকে খুঁজে পাইনি। তো উনি বললো যে আচ্ছা আপনার বোনের বয়স কত হইতে পারে? তো বলে যে আমার বোনের বয়স 19 বছর। বলে শোনেন, আমি আসলে আল্লাহ মাফ করুক, আমার কাছে একটা ডেড বডি এসছে, আপনি যদি চান তাহলে ডেড বডিটা একবার চেক করে যেতে পারেন, কারণ ডেড বডিটা আপনার বোনেরও হইতে পারে। ডেড বডিটা বেওয়ারিশ, তো এখনো কোনো শনাক্তকারী আসে নাই।
তো মহিলা বলে যে মহিলা তখনও কান্না করতে থাকে, তারও বেশি কান্না বেড়ে যায়। তখন উনি বললো যে আসলে আমার চাকরি তো 16 বছর, প্রথম অনেক মানুষজন কান্না করতো, তখন সান্ত্বনা দিতে পারতাম না, এখন আর এগুলা তেমন একটা গায়ে লাগে না। লোকজন কান্না করে, কেউ ক্লেম করে এসে নিয়ে যায়, শনাক্ত করে, কেউ শনাক্ত করে না, গভর্নমেন্টের টাকা পয়সায় দাফন করে দেওয়া হয়। তো ওই মহিলা তার সাথে হাঁটা ধরে ওই মহিলা হসপিটাল পর্যন্ত গেল। তখন পর্যন্ত কারেন্ট আসে রাত, তখন 12টার উপরে, আচ্ছা 12:30টার কাছাকাছি। আর যেহেতু ওই যে বললাম গভর্নমেন্টের নিযুক্ত ডোম কোন সময় আসে কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসে, রাত কখনো 3টার দিকে আসে, 4টার দিকে, কখনো 10টার দিকেও আসে একদম। তো ওই মহিলা প্রায় ঘন্টাখানেক ওয়েট করে ডেড বডিটা দেখবার জন্য। তো ইলেকট্রিসিটি আসার কারণে ওই মর্গের ভিতরে আবার ঢুকে ডেড বডি দেখাবে, এই অন্ধকারের মধ্যে তো সম্ভব না, আবার কপি নিয়ে আসতে যাবে। তো বলে যে আপনি এক কাজ করেন, ডেড বডিটা ভেতরে আজকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না, তো আপনি কালকে নিয়ে যান। তো বলে ওই মহিলা বলতেছে যে ভাই শোনেন, আসলে তো আমার কেউ নাই, আর আপনাকে একটা দায়িত্ব দিব, আপনি যদি ওনার শ্বশুর বাড়ি থেকে কেউ আসে, আপনি দয়া করে তাদেরকে ডেড বডিটা দিয়ে দিয়েন না আমি না আসা পর্যন্ত। আচ্ছা, আর যদি সম্ভব হয় আমাকে একটু উপকার করেন ডেড বডিটা দাফন করবার জন্য, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। তিনি বলেন যে আসলে যদি কেউ শনাক্ত করে ফেলে তখন আর ডেড বডির প্রতি গভর্নমেন্ট তেমন একটা নজর দেয় না, তখন তাকেই নিয়ে যেতে হয়। তারপর আমি চেষ্টা করবো যেন আপনি দাফন করা যায়, যদি এটা আপনার বোনের লাশ হয়। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে, এমন সময় মহিলাটা হাঁটা যায়, মানে আপনার ইলেকট্রিসিটি আসছে আর মহিলাটা তার রাস্তায় হাঁটা দিয়ে চলে গেছে। তো দূরে সামনে আগানোর পরও মেয়েটাকে খুঁজে পায়নি। তো মেয়েটা কোথায় চলে গেল, তো ভাবছে যে চলে গেছে হয়তো, বা কি আর করা। তো ইলেকট্রিসিটি আসার পর সে লাশগুলা মর্গের ভিতরে আবার সুন্দর করে স্ট্রেচার দিয়ে গুছিয়ে রাখে, তাতে তার ওই ডোম আসলে যেন ইজিলি সব কাজ করতে পারে। আচ্ছা, তো ডোম আসলো রাত 2টার দিকে। তো উনি একটু মাতাল অবস্থায় এসছে, আর মোস্ট অফ দ্য টাইম ডোমগুলো আগে মাতাল অবস্থায় থাকতো। তো বললো যে এই তো ওই ডেড বডি গুলো রেডি কর। আচ্ছা, তো রেডি করবার সময় প্রথম লাশ খুলে স্ট্রেচার দিয়ে ওই ডোমের কাছে দিল। দ্বিতীয় লাশ খুলতেই রাসেল ভাই উনি সবচেয়ে বেশি মানে ডিরেক্টলি সে বলে ও আল্লাহ গো, মানে দেখি অবাক হয়ে গেল, এটা হচ্ছে সেই ছেলের লাশ যে ছেলে এই মেয়েটার লাশ নিয়ে আসছিল, একটা লাশ নিয়ে আসলো পরে। সেই ছেলের লাশ, ওরে তো আমি মাত্র বাড়িতে নামাই দিয়ে আসলাম, এই ছেলের লাশ কিভাবে হয়? এখন এই মাতাল লোককে তো কিছু বলার নেই, উনি বললে কিছু শুনবেও না। উনি নিজের মধ্যে কথাটা রাখলো, আর ওনার বুক আস্তে আস্তে ধরপড় বেড়ে গেল, হার্টবিট বেড়ে গেল। বলে যে বুকের কলিজাটা যদি ছেড়ে কেউ নিয়ে যায় এই মুহূর্তে, আমার ওরকম লাগছিল, এই ছেলেটাকে মাত্র আমি বাসায় নামাই দিয়েছিলাম, আমার ছেলেটা আমার চাটাইয়ের মধ্যে শুয়ে আসে। তৃতীয় লাশটা যখন খুললো উনি আরো বেশি অবাক হয়ে গেল। তৃতীয় লাশটা হচ্ছে সেই মহিলা, যে মহিলাটা বলে গেল যে বোনের লাশ। তো জিনিসটা খুব পেঁচানো, প্লাস উনি পেঁচানো প্লাস উনি বলছে যে আসলে লাশটা জট খুলে দিব। পেঁচানোটা এরকম যে বলে যে আমি আমার এত বছরের লাইফে এতগুলা লাশ আমার হাতের উপর দিয়ে গেল, কত মানুষকে লাশ বুঝাই দিলাম, কত মানুষকে বুঝাতে পারলাম না, কবর দিয়ে দিলাম, অথচ এই 2টা লাশের সাথে আমার সাথে এরকম ভাবে ঘটলো যে 2টা লাশ স্বয়ং আমার সামনে একটু আগে ছিল। আমার মনের অবস্থা কিরকম, আপনার কেমন হতে পারে আসলে আমি জানি না। আমি নিজে যখন চিন্তা করি জিনিসটা ভাবে নিজেকে বসে, তখন মাথা উল্টা পাল্টা হয়ে যায়। তো বললো যে লাশ সবজি কাজ যখন শেষ, পরের দিন সকালবেলা সেই ছেলেটার লাশ নিতে আসে তার পরিবারের লোকজন, আর পরিবারের লোকজন তো তার পরিচিত। এখন পরিবারের লোকজনদেরকে যদি সেই কথা বলে যে আমি ওর সাথে গতকালকে রাত বিকালবেলা মিট করেছিলাম, বলে আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি ভয় পাবে। হ্যাঁ, সেটাই। তো তুমি এগুলি কথাগুলো কাউকে কিছু না বলে লাশ হস্তান্তর করে দেয়। আর সবচেয়ে কষ্ট হচ্ছে যে ওই মেয়েটার লাশ আর কেউ শনাক্ত করতে আসে নাই। মেয়েটার 2 পাশ বিভক্ত ছিল, আর ফুলে গেছে যে, কিন্তু যখন মেয়েটার সাথে কথা বলে ওই মুহূর্তে ফোলা পাপা লাগে নাই, যে ওই চেহারাটাই ফুলে আছে, এটা একদম পরিষ্কার। তো পরে লাশ ওই মাঝখান দিয়ে জোড়া দিয়ে দেয় ডোম, এবং ওই লাশটা দাফন করার জন্য তিনি নিজে গভর্নমেন্ট প্রসেস কমপ্লিট করে দাফনের ব্যবস্থা করে, নিজে দাফন করে জানাজা করে, তারপরে লোকজন নিয়ে নিজে দাফন করে তারপরে খামতে হয়। তো রাসেল ভাই উনি বলে যে আমার এতদিনের অভিজ্ঞতায় কখনো এরকম ভাবে 2টা লাশ আমার সামনে দিয়ে এসে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, এইটার একটা কানেকশন উনি বললো যে পরবর্তীতে জানা গেছে যে আশেপাশের প্রত্যক্ষদর্শীরা যারা দূর থেকে দেখছে তারা বলছে যে এই ছেলেটা একটা মেয়ে বাঁচাইতে গেছিল। এখন এটা কোন মেয়ে? মাঝখানে ছেলেটা একটা মেয়ে তখন ওই মুহূর্তে কাটা পড়ে,
আর একটা ছেলে দৌড়ে বাঁচাতে যায়, ওই মুহূর্তে দুইজনই মারা যায়। পুলিশ কেস হবে দেখে কেউ কারো কাছে আগাই যায় নাই। তো মেয়েটার লাশটা পরে ছেলেটা যেভাবে নিয়ে আসছে, ছেলেটা কি করে ট্রেনের সাথে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে দূরে ছিটকে পড়ে, আর মেয়েটা মাঝখান দিয়ে কাটা পড়ে যায়। তো এইভাবেই রাসেল ভাই মানে উনি বলেছে হয়তো বা এইভাবেই কানেক্টেড, হ্যাঁ স্বাভাবিকভাবেই কানেক্টেড আর কি। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ, অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মেমোরেবল মোমেন্ট আমাদেরকে দেখেছেন, আমাদের এখানে দেখেছেন অপু জামান, এছাড়াও এমডি সোহেল রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি বিপ্লব সাদিয়া, এমডি ইব্রাহিম আলী আমাদের সঙ্গে আছেন, আহমেদ ইফরান আমাদের সঙ্গে আছেন এবং তিনি একটা ফটো আপলোড করেছেন এবং সেটা কেকের এবং সবাই মিলে আমাদের তো হচ্ছে মুসাইবুর আমাদের সঙ্গে আছেন, মুসাইবুর রহমান, এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিমায়াত 2010 থেকে তিনি প্রথম শোনেন। এছাড়াও রাসেল আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হালিফ হাসান, এছাড়াও আমাদের সঙ্গে শাকিল মাহমুদ আছেন, অনামিকা কর্মকর আমাদের সঙ্গে আছেন, আব্দুল মালিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিহান খান, এছাড়াও সোহাগ আহমেদ শান্ত আমাদের সঙ্গে আছেন, শান্ত শিকদার, এমডি মাহফুজুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, নিঃশব্দ তামজিদ আমাদের সঙ্গে আছেন, মিরহাজ পাভেল আমাদের সঙ্গে আছেন, রাসেল আহমেদ আছেন এম আর ইসলাম রবি, বিএফ নওয়াজ, ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, আল আমিন সরকার মুক্তা আমাদের সঙ্গে আছেন, সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নরোত্তম, এছাড়া আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফয়সাল, এমডি জাকির হুসাইন আছেন, সাগর আহমেদ আছেন আমাদের সঙ্গে, সেলিম আহমেদ সাহিল আমাদের সঙ্গে আছেন, অর্থী ইভা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আকাশ খান জয়, আমাদের সঙ্গে আছেন রকিবুল ইসলাম এছাড়া আমাদের সঙ্গে আছেন নূর আহমেদ শান্ত, এমডি মিথাইল বিপুল দাস সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন, এস আর লিমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাদ্দাম খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন জিহাদ আল জিদু, অচিন বাদশাহ আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। এছাড়াও আমাদের যে পেজ রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন এবং সেই পেজেও অনেকে আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদেরকে অবশ্যই আপনি যদি আমার সাথে কমিউনিকেট করতে চান তাহলে কিভাবে করবেন, তাহলে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে। প্রথম পেজটি হচ্ছে www.facebook.com/derivatfurti and সেকেন্ডটি হচ্ছে www.facebook.com/bhutatam.rasul। এই দুটো পেজে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনি সবকিছুই এখানে আমাদের জানাতে পারেন, কেমন লাগছে আজকের ঘটনা, কেমন লাগছে সবকিছু। এবং একটা ছোট্ট বিরতির পরে একটা ছোট্ট অডিও ক্লিপ প্লে করবো আমরা এবং তারপরে আমরা নতুন অতিথি নিয়ে আসবো। সেই পর্যন্ত আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM, the night comes alive with Gramophone. হ্যালো রাসুল ভাই, টিম ভূত এফএম এর লিসনার্স, আমি সৌম্য ফ্রম কলকাতা। আজকের ঘটনাটা কলকাতার বুকে খুব নামকরা জনবসতিপূর্ণ সর্বক্ষণ গমগম করছে এরকম এক পশ এলাকার ঘটনা। 2013 শেষের দিকের ঘটনাটা ঘটে। সেই সময় ছুটিয়ে প্রাইভেট টিউশন করতাম, বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি গিয়ে পড়াই। সেদিন স্টুডেন্টের ফ্ল্যাটের ঘটনা। স্টুডেন্টের ফ্ল্যাটে তার বাবা মা, তার ছোট বোন আর দুটো কাজের লোক ছিল। একজন কাজের লোক সকালে আসতো, বিকেলে চলে যেত, একজন সর্বক্ষণ থাকতো, নাম লক্ষ্মী। এই লক্ষ্মীকে নিয়ে আজকের ঘটনা। তার আগে একটু বলে নি, বাড়ি পেয়া ছাড়াও 7খানা বিভিন্ন জাতের কুকুর ছিল। লক্ষ্মী বাড়ির সব কাজ তো করতোই, কিন্তু লক্ষ্মীর সব থেকে বড় কাজ যেটা ছিল 7খানা কুকুরকে সামলানো। তাদের সাথে লক্ষ্মী খুব ভাব। লক্ষ্মী বছর 16-17 গ্রামের একটা বোকাশোকা মেয়ে। স্টুডেন্টের বাবা ভদ্রলোক, প্রমোটার, অঢেল পয়সাওয়ালা লোক, বাড়িতে টাকা পয়সা দামি জিনিস একরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আমি সপ্তাহে 2 দিন পড়াতে যেতাম, আমাকেও লক্ষ্মী চা জল খাবার এসব দিত। হঠাৎ আমার স্টুডেন্ট সপ্তাহখানেক পড়লো না, ফোন করে জানালো যে বাড়িতে কিছু প্রবলেম আছে, তাই ক্লাস করবে না। সপ্তাহখানেক পর যখন গেলাম পড়াতে, তখন তাদের বাড়ি একদম থমথমে, সারা
বাড়ি দূরে যাগ যোগ্য পুজো আচ্ছার ঠাই। অনেক জায়গায় দেখলাম লাল কাপড়, লাল সুতো বাঁধা। স্পেশালি ডুপ্লেক্স ফ্ল্যাটের লোহার ঘোরানো সিঁড়ি ছিল একটা, ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরের তলায় যাওয়ার জন্য। সেটাই দেখলাম বড় বড় লাল কাপড় বাঁধা। স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম এসব কি? স্টুডেন্টগুলো স্যার লক্ষ্মী সুইসাইড করেছে। এই লোহার ঘোরানো সিঁড়িতেই কুকুরের গলার বেল দিয়ে ঝুলেছে। টাকা পয়সা দামি জিনিস অনেকদিন ধরে মিশিং হচ্ছিল ওদের বাড়িতে। লক্ষ্মীর কাছ থেকে তারা সেসব পায়। ওর বাবা একটু বকাবকি করেছে, একটু মারধরও হয়তো করেছে, তারপর সে কমিটেড সুইসাইড। আরো শুনলাম ইনফ্লুয়েন্সিয়াল হওয়াতে তারা পুলিশ কেসের ঝামেলাটা একদমই পোহায়নি, কিন্তু পুলিশের থেকেও বড় ঝামেলা ফ্ল্যাটে চলছে। আর সেটা কে করছে না? লক্ষ্মী। এই ফ্ল্যাট লক্ষ্মী ছাড়েনি। নানা রকম উপদ্রব, অসম্ভব জিনিসপত্র ভাঙচুর হচ্ছে অকারণে। একদিন আমার স্টুডেন্টের বাবাই লোহার সিঁড়ি দিয়ে নামছিলেন, পেছনে একটা ধাক্কা খান, ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচ্ছে। এবং উনি একদম শিওর ওনার পেছনে একটা হাত দিয়ে কেউ ওনার পেছনে একটা ধাক্কা মারে, এবং সেটা লক্ষ্মী। এরকম অনেক কিছু শুনছিলাম। পুরোহিত দিয়ে বাড়িতে যাগ যোগ্য সবই হয়েছে, কিন্তু লক্ষ্মী শুনলাম যাচ্ছে না। আমি ভাবিনি আমার সামনে সেদিনকে দুটো মারাত্মক ঘটনা ঘটে যাবে। ফলে বসে পড়ানো শুরু করলাম। এই গোলমেলের সময় আবার একটা নতুন কুকুর ওদের বাড়িতে এসেছে, যাকে পাগ। দেখলাম সেই কুকুরটা একটা ঘরের দিকে তাকিয়ে তেড়ে তেড়ে যাচ্ছে চিৎকার করে, আবার ঘরের মধ্যে কিছু একটা দেখে ভয়ে পেয়ে আবার পিছিয়ে আসছে, যেন ঘরের ভিতরে সেই জিনিসটা তার দিকে তেড়ে তেড়ে আসছে। এরকম অনেকক্ষণ চলছিল। আমি উঠে গিয়ে দেখলাম ঘরটা একবার। আমার স্টুডেন্ট আমার সাথে গেল। ঘরে কেউ নেই। আমার স্টুডেন্ট আর আমি আবার ফিরে এলাম হলে। আমার স্টুডেন্ট বেশ গুটিসুটি মেরে বসে গেছে, তখন বেশ ভয়ে কাঁপছে। স্টুডেন্টের মাও বেরিয়ে এসছে, কারণ পাকটা অনেকক্ষণ চিৎকার করছে, উনিও একটা ঘর থেকে বেরিয়ে এসছেন শুনে। স্টুডেন্ট তখন দেখলাম বেশ ঠকঠক করে কাঁপছে, ওনার মাও তখন ঠকঠক করে কাঁপছে। স্টুডেন্ট আমার বললো, স্যার ওই ঘরে লক্ষ্মী আছে। পাকটা তো লক্ষ্মীকে কোনোদিন দেখেনি, সে মারা যাবার পর পাকটা এসছে, তাই অচেনা লোক দেখে পাকটা চলে যাচ্ছে। আমি সেটা সত্যি লক্ষ্য করলাম। আমি এটা লক্ষ্য করলাম যে বাকি 7টা কুকুর যারা লক্ষ্মীকে চেনে তারা কিন্তু কিছুই করছে না, নিজেদের মতোই আছে। তারা তো লক্ষ্মী হতে মানুষ। এসব শুনছি, হঠাৎ ঝনঝন করে একটা আওয়াজ ওই ঘর থেকে এলো। সবাই দৌড়ে গেলাম, 3জনই দৌড়ে গেলাম। দেখলাম একটা গ্লাস সেট মাটিতে পড়ে ভেঙে চলছে। আর মজার ব্যাপারটা হলো এই গ্লাস সেটটা একটা বন্দুক রেখেছে। আমার মনেও আস্তে আস্তে লক্ষ্মী যে আছে সেটা চেপে বসছে। তখন সবাই ঘর থেকে বেরিয়ে এসেছি, আবার হলের চেয়ারে এসে বসলাম। এর মধ্যে পাকটা ঘেউ ঘেউ করে আবার দেখি ঘরটার ভেতরে চলে গেল। আর ওই দিন সেদিন ঘর থেকে ছিটকে বাইরে হলে এসে পড়লো। এরকম তখনই সম্ভব যখনই ঘর থেকে কেউ একটা খুব জোরে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বা লাথি মেরে ফেলে দিয়েছে, আবারও হলে এসে পড়েছে। এই পরিস্থিতিতে আমি আর আমার স্টুডেন্ট কি করবো বুঝতে পারছি না। ওনার মা তো বেশ ভেঙে পড়েছেন। আমি ওর বাবাকে ফোন করলাম। আর যা বুঝতে পারছিলাম লক্ষ্মীর উপদ্রব তার বেড়েই চলেছে। আমার স্টুডেন্ট আর তার মা ভয়ে তখন ঠকঠক করে কাঁপছে, আমার গায়ে তখন কাঁটা দিচ্ছে। কাশি ভদ্রলোকের অফিস ছিল, উনি জলদি চলে এলেন এবং ডিসিশন নিলেন রাতেই তারা এবারই ছেড়ে দেবে। প্রমোটার ভদ্রলোক কাছে পিঠে কিছু নিজের বন্ধ ফ্ল্যাট ছিল, সেখানে আপাতত আজ একটা মাথা ঘুরছে। কাল থেকে জিনিসপত্র শিফট করা শুরু করবে। আমি যতদূর লক্ষ্মীকে চিনতাম, এবং শান্ত শিষ্ট ঘোর পেয়েছিলেন গ্রামের বাচ্চা একটা মেয়ে, এতটা ভাইলেন্ট কেন হয়ে গেল? পরের দিন আমার স্টুডেন্ট আবার আমায় ফোন করলো এবং বললো, স্যার আজ ইভিনিং আমার বাবা এক প্যারানর্মাল এক্সপার্টকে নিয়ে আসছেন আমাদের ফ্ল্যাটে। আমি পৌঁছে গেলাম। উৎসাহ ছিল আমার খুবই। কি হয় দেখি। ভদ্রলোকের নাম ভৈরব গাঙ্গুলি। দেখে সাদা মাটা এক ভদ্রলোক মনে হলেও শুনলাম তিনি নাকি খুব এফিসিয়েন্ট একজন প্যারানর্মাল এক্সপার্ট। ওনার আরো কিছু ঘটনা পরে কোনোদিন শেয়ার করবো। এই ঘটনায় ওনার ভূমিকাটা আজকে বলি। উনি সেই রাতটা ওই ফ্ল্যাটে থাকবেন ঠিক করলেন। আমার স্টুডেন্টের বাবা আর ওই ভদ্রলোককে বললাম আমি যে আজ রাতটা যদি আমি ওই ফ্ল্যাটে থাকি কোনো অসুবিধা হবে কিনা। ভদ্রলোক বললেন বেশ তো থাকুন না, আমার ড্রাইভার তো থাকবে আপনাদের সাথে, আপনারা 3জন থাকুন। কুকুরগুলোকেও রেখে যাচ্ছি, শুধু পাকটাকে নিয়ে যাচ্ছি। ওকে আর লক্ষ্মীকে একসাথে রাখতে পারবো না। উনি রাতে ভৈরব গাঙ্গুলি রাতে প্রথম যেটা করলেন, সব কুকুরগুলোকে একটা ঘরে ঢুকিয়ে আটকে দিলেন, যাতে কোনটা কুকুর করছে আর কোনটা লক্ষ্মী করছে আইডেন্টিফাই করতে পারে। 7খানা কুকুর বলে কথা। সে যে আমি আর আমার বাড়ির ড্রাইভার হলে বসে গল্প করতে শুরু করলাম। ভৈরব বাবু দেখলাম বেশ সিরিয়াস, এঘর ঘুরে বেড়াচ্ছেন। এরকম চলছে। হঠাৎ ডুপ্লেক্স ফ্ল্যাটের উপরের তলে একটা তাণ্ডব শুরু হলো। খুব ধূপধাপ আওয়াজের সঙ্গে জিনিসপত্র চড়াচড়ি। ভাবতেই পারছি না এরকম জমজমার পৌষ লোকালয়ে রাত 10টা নাগাদ এরকম ঘটনাও ঘটে।
আমার কেন জানি না মনে হচ্ছিল লক্ষ্মী কিছু একটা বলতে চায়, কিছু একটা এক্সপ্রেস করতে চায়, যেটা সে পারছে না কোনো কারণে। ভৈরব বাবুরও বলে সেরকম কিছু মনে হচ্ছিল। তিনি হঠাৎ আমার স্টুডেন্টে একটা খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়লেন আর একটা পেন জোগাড় করলেন। আমাদের বললেন চলো এটা ওপরের তলায় রেখে আসি। মেয়েটা টুকটাক লিখতে পড়তে জানতো, যদি কিছু লেখানো যায়। ড্রাইভারটা দেখলাম আউটসাইড রিজেক্ট করলো, সে ওপরে তো যাবেই না, এক্ষুনি চলে যাবে। আমি অনেক কষ্টে তাকে রাজি করালাম যে কাগজ পেনটা রেখেই আমরা চলে আসবো। তিনজনে উঠে গেলাম ওপরের তলায়। সেই লোহার সিঁড়ি দিয়ে আমরা তিনজনে, লোহার সিঁড়িটা তখন লিটারেলি কাঁপছে, থপ থপ করে আমরাও কাঁপছি, লোহার সিঁড়িটাও কাঁপছে। গায়ের সব লোম তখন দাঁড়িয়ে গেছে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। ওপরের তলা তখন লন্ড বন্ড লক্ষ্মী অত্যাচারে। তিনি উপরে গিয়ে যেটা করলেন, ভৈরববাবু প্রথমে কাগজ আর পেনটা একটা টেবিলে রাখলেন এবং জোরে চিৎকার করে বললেন, লক্ষ্মী তোর যদি কিছু বলার থাকে লিখে ফেলেই কাগজে। তুই তো জিনিসপত্র যখন ছুটতে ভাঙতে পারছিস, লিখতে পার, লেখ কি বলার আছে তোর। এটা করেই আমরা তিনজন নেমে এলাম। এরপর আমরা বেরিয়ে গেলাম ফ্ল্যাট থেকে সেই রাতে। ভৈরববাবু বললেন পরের দিন খুব ভোরে আমরা যাব, তুমি যাবে আমার সাথে? আমি তো রাজি। দিনের আলোতে ভয়টা তখন বেশ কমে গেছে। আমরা পরের দিন ভোর ভোর আমি আর ভৈরববাবু পৌঁছলাম। ওপরের তলায় টেবিলটার কাছে যখন পৌঁছলাম, দেখলাম কাগজটা একটা গ্লাস চাপা দিয়ে রাখা, যেরকম আমরা রেখে এসেছিলাম। আর কাগজে দু লাইন বাংলা কাঁচা হাতের লেখাতে লিখে রেখেছে, উমা দিদি সব আমার কাছে রাখতো, আমায় তো খুব ভালোবাসে, তাই উমা দিদির নাম আমি বলিনি যখন দাদাবাবু আমার মারছিল। লেখাটা আরেকবার বলি, উমা দিদি সব আমার কাছে রাখতো, আমায় তো খুব ভালোবাসে, তাই উমা দিদির নাম আমি বলিনি যখন দাদাবাবু আমার মারছিল। বুঝে গেলাম যে ওদের যে আর এক কাজের লোক ছিল উমা, যে সকালে আসতো বিকেলে চলে যেত, সেই জিনিসপত্রগুলো সরাতো, বাড়ির বাইরে নিয়ে যেতে পারতো না, লক্ষ্মীর কাছে রাখতো। ভেবেছিল পরে কোনো সময় হয়তো সুযোগ দিকে সরিয়ে নেবে। বেচারা লক্ষ্মী ওকে এত ভালোবাসতো যে ওর নামও সেদিন বলেনি। এবং বকা ঝকা মারধর, এই অপমান, এই অভিমান থেকেই লক্ষ্মী এই ঘটনাটা ঘটায়। লক্ষ্মী যদি সেদিন একটু শক্ত হতো, একটু কড়া হতো, তোমার প্রতি ভালোবাসাটা না দেখাতো, তোমার নামটা বলে দিত, তাহলে হয়তো এভাবে বেঘরে মেয়েটা মরতো না। যেটা সে মারা যাওয়ার পর করলো। এবং পরে শুনেছিলাম আমার স্টুডেন্টের বাবা ওই উমাকে চাপ দেয় এবং উমা স্বীকার করে যে সেই সেগুলো করতে। আর যখন এই ঘটনাটা শেয়ার করি, ভয় তো লাগে, সেদিনের কথা মনে পড়ে, কিন্তু ভয়ের থেকে লক্ষ্মীর জন্য খারাপ লাগাটা অনেক বেশি। এই ছিল লক্ষ্মী ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংকস ভূতেন, থ্যাংকস লিসনার। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। Good FM, tonight comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় বেড়ে করতে শুরু করেছিলাম খুব ছোট করে আমরা 2010 সালে, এবং তখন রমজান মাস ছিল, এবং রমজান মাসের মধ্যে হঠাৎ করে আমরা একদিন শুরু করলাম ভোটাফোন। খুব অল্প সময়ের মানে কি বলবো যে প্রস্তুতিতে চিন্তু ভাই আমাদের কিছু সাউন্ড বেস রেডি করে দিলেন। আমরা নিজেরা স্টুডিওতে ভয়েস দিয়ে রেকর্ড করলাম আমাদের প্রথম প্রোমো। সেটা হচ্ছে কিন্তু একদম যেদিন শুরু হয় সেই দিনই কিন্তু আমরা ইন্ট্রোটা, সেদিনই আমরা ইন্ট্রোটা তৈরি করেছিলাম। এবং সেই ইন্ট্রোটা আমি আর মাসুম ভাই মনে হয় না অফিসে বসে বসে, এবং আচ্ছা সাউন্ড বেডও মাসুম ভাই, যতগুলো আছে এগুলো সব মাসুম ভাই সংগ্রহ করে এগুলো বানিয়ে তারপরে হচ্ছে ভোটাফোনে নিয়ে আসলাম খুব খুব অল্প সময়ে। তারপরে আমি আর মাসুম ভাই তখন কিন্তু একদম শুরুর দিকে কিছু জানিও না যে কি বেড ইউজ করবো, কিভাবে কি করবো না করবো, কিছু না, মানে এক্সপেরিমেন্ট করতে করতে, এবং আপনারা আমাদের ভুলগুলোকেও কতটা